আসসালামু আলাইকুম দর্শক, আমি এজাজ শাহরিয়ার স্বাগতম জানাচ্ছি আমার শোতে ক্যারিয়ার টক উইথ কর্পোরেট প্র্যাকটিশনার্স। প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টায় আমাদের এই শোটি ব্রডকাস্ট হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আমার ইউটিউব চ্যানেলে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, সো দ্যাট আপনারা প্রত্যেকটি এপিসোডের নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি আমাদের শো পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে ফিডব্যাক জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার ক্যারিয়ার এনথুজিয়াস্টিক ফ্রেন্ডসদের মাঝে। তো দর্শক, আজকের আমাদের টপিক ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো। তো সেক্ষেত্রে আমাদের অতিথিদের পরিচয় তো অবশ্যই দিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিবর্গ আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আজকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যারা ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট সেক্টরে জয়েন করতে চাচ্ছেন এবং ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন। তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে বা বুস্ট করবে তাদের ক্যারিয়ারকে। তো আমি প্রথমে পরিচয় দিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার মহিউদ্দিন সোহাগ, সিএফও টেক ভ্যালি সলিউশনস লিমিটেড। তিনি একজন সিএ প্রফেশনাল উইথ ভাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফর মোর দ্যান 11 ইয়ার্স in accounting, auditing, including forensic audit and taxation. During his professional career, he has provided accounting, auditing, and taxation services to various local and international organizations like World Bank, UNICEF, UNDP, PepsiCo, Arla Foods, H&M, Alliance Group, Rabab Group, ACI, MI, Siemens, etc. কারেন্টলি তিনি টেক ভ্যালি সলিউশনস লিমিটেডে সিএফও হিসেবে কাজ করছেন 2018 সাল থেকে। তিনি বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছিলেন অ্যাকাউন্টিং এ এবং রিসেন্টলি তিনি কমপ্লিট করেছেন এসিবিএ ফ্রম আইবিএ ইউনিভার্সিটি অফ ঢাকা। আমাদের দ্বিতীয় গেস্ট স্পিকার রাজীব পল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স ডিভিশন, পিডিএস মাল্টিন্যাশনাল গ্রুপ। তিনি তার 12 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সে। তিনি সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, টাইল, স্যানিটারি ওয়্যার, রটো কন্টেইনার, ট্রেডিং এবং আরএনজি সেক্টরে প্রকিউরমেন্ট, সোর্সিং, লিয়াজন অফিস বাংলাদেশে তিনি কাজ করেছেন। তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে খণ্ডকালীন হিসাব রক্ষক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং বহুজাতিক আরএনজি শিল্পের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হিসেবে বাংলাদেশের অফিসে কর্মরত রয়েছেন। তিনি একজন এমবিএ এবং এসিবিএ এবং সিএমএ প্রবেশনার। তো দর্শক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের আজকে গেস্ট স্পিকার যারা রয়েছেন তাদের আসলে ক্রিডেন্সিয়ালসটা কত বেশি ইম্পর্টেন্ট, এবং আপনারা যারা অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের জন্য আজকের এপিসোডটা কত ইম্পর্টেন্ট হতে পারে। তো আমি প্রথমে মহিউদ্দিন সোহাগ ভাই এবং রাজীব দা, আপনাদের দুজনকে আমি স্বাগতম জানাচ্ছি আমার শোতে। মহিউদ্দিন সোহাগ ভাই, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কানেক্ট করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজীব দা, আপনার কাছে আসছি, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি এবং আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আপনাদের সাথে এখানে সুযোগ দেওয়ার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে জয়েন করবার জন্য। আমি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব হচ্ছিল রাজীব দার কাছে। রাজীব দা, আপনি যেহেতু মাল্টিপল সেক্টরে কাজ করেছেন, লাইক আপনি সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে কাজ করেছেন, ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং এখন বর্তমানে আপনি মাল্টিন্যাশনাল আরএনজি সেক্টরে রয়েছেন। প্রত্যেকটা সেক্টরেরই কিন্তু আপনার ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর সেটিংসটা কিন্তু ডিফারেন্ট। তো আপনি কি একটু কাইন্ডলি এলাবোরেট করবেন যে কি কি ডিফারেন্সেস রয়েছে, যাতে নতুন বিগিনাররা যখন জয়েন করবে বা ইন্ডাস্ট্রি সুইচ করবে তাদের জন্য কি কি আসলে জিনিস কনসিডার করা দরকার? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রথমেই আসলে আমি যেটি বলবো যে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স সেক্টরে যে ফ্রেশার হিসেবে যদি কেউ জয়েন করতে যায়, সেক্ষেত্রে ক্যারিয়ারের শুরুতেই সবাইকে আমি বলবো কি স্টুডেন্ট লাইফে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের যে বেসিক জিনিসগুলো, একেবারে বেসিক কনসেপ্ট গুলো সবাইকে ক্লিয়ার থাকতে হবে। বেসিক কনসেপ্ট বলতে বুঝাচ্ছি ডেবিট ক্রেডিট গুলো, আদান প্রদান, লেনদেন। এছাড়া আমি একেবারে বেসিকটাই বুঝাচ্ছি, এর আরো অনেক কিছুই আছে, সেগুলোর কথা বলছি না। তো এই বেসিক জিনিসগুলো যদি সব জায়গায় সবার যদি ক্লিয়ার থাকে কনসেপ্টটা, তাহলে কারোই কোনো জায়গায় কোনো সে যে সেক্টরে অ্যাকাউন্টস বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করুক, তাকে কখনোই প্রবলেম ফেস করতে হচ্ছে না, হবেও না কখনো। ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি যদি কাউকে ক্যাশ টাকা প্রদান করেন, সেক্ষেত্রে সবসময় অ্যাকাউন্টস এর ভাষায় যদি বলি ক্যাশ ক্রেডিট হচ্ছে। আর সেটা ব্যাংক থেকে যদি চেকে পেমেন্ট করেন, ব্যাংক ক্রেডিট হচ্ছে। এখন আপনি কি পারপাসে সেই টাকাটা দিচ্ছেন, সেটা থ্রু চেক অর ক্যাশ, তখন সেটা যদি কোনো রেগুলার এক্সপেন্সেস হয়, সেই ধরনের এক্সপেন্স গুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং, হোয়াট এভার, সেই এক্সপেন্স গুলোকে ডেবিট করবেন। কিন্তু কিছু কিছু এক্সাম্পল এক্সেপশনাল জিনিস আছে, সেই জিনিসটা সবার ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে কি, যেমন
একটি ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে যে জিনিসগুলো তার কারেন্ট অ্যাসেট বা র ম্যাটেরিয়াল বা ইনভেন্টরি, সেটা অন্যান্য কোম্পানির জন্য ফিক্সড অ্যাসেট হিসেবে দাঁড়াবে। কারণ যেমন অন্যান্য কিরকম, সেটা হচ্ছে কি আমার একটি প্রতিষ্ঠানের জন্য যদি আমার অফিস ফ্লোর হয় বা অফিস বিল্ডিং হয়, সেটা অবশ্যই সবসময় ফিক্সড এক্সপেন্স। কিন্তু আমি যদি সেটা কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানির কাছ থেকে ক্রয় করে থাকি, সেটা কখনোই তার জন্য ফিক্সড এক্সপেন্স না, ফিক্সড অ্যাসেট, সরি, ফিক্সড অ্যাসেট না, সেটা তার জন্য কারেন্ট অ্যাসেট, আইদার ইনভেন্টরি হিসেবে সে কাউন্ট করতে পারে। আমি যখন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেছি, ইভেন্ট ম্যানেজমেন্ট একটা যখন ইভেন্ট আয়োজন করে, সেটা তার জন্য একটা রেগুলার সেল। বাট আমি যখন আমার কোম্পানির জন্য আমি চিন্তা করব, আমি আমার কোম্পানিতে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে যদি একটা ছোট্ট স্টল নিয়ে থাকি, সেটা আমার জন্য একটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বা প্রমোশনাল এক্সপেন্স। তো এই কখন কোন জিনিসটা এক্সপেন্স, কোন জিনিসটা অ্যাসেট, কোন জিনিসটা পারচেজ, কোন জিনিসটা ইনভেন্টরি, এই বেসিক কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে নর্মাল অ্যাজ অ্যাকাউন্টেন্ট সে যে সেক্টরই তার ক্যারিয়ার করুক না কেন, বা যখনই কিছুদিন কয়েক বছর পর পর সে চেঞ্জ করুক না কেন, তার কখনোই প্রবলেম ফেস করতে হবে না। এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজীব দা আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি একটু মহিউদ্দিন সোহাগ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মহিউদ্দিন ভাই, আপনি সিএফও হিসেবে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের ইউনিভার্সিটিতে যে একাডেমিক ফাইন্যান্স পড়ানো হয় বা থিওরিটিক্যাল ফাইন্যান্স যেটা পড়ানো হয় এবং প্রফেশনাল ফাইন্যান্স যেমন সিএমএ আছে, সিএফএ আছে, সিপিএ আছে, সিমা আছে এবং এসিসিএ আছে, কোনটা আসলে বেটার আপনার ক্যারিয়ার বুস্ট করার জন্য এবং কতটুকু ইম্পর্টেন্স রাখে সিগনিফিক্যান্টলি, সেটা যদি একটু শেয়ার করতেন। জি আজাদ ভাই, থ্যাংক ইউ। যদি আমি সিএ ব্যাকগ্রাউন্ড, তো মনে হবে যে আসলে আমি সিএ এর পক্ষ নিয়ে কথা বলতেছি। আসলে জিনিসটা নট লাইক দ্যাট। ইন প্র্যাকটিস আমাদের আসলে ইউনিভার্সিটি গুলা, আমাদের যেসব মাস্টার্স বা গ্রাজুয়েশন লেভেল যেসব কলেজগুলো আছে আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে, আসলে ওখানে যেটা শেখানো হয়, আমাদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের বেসিক নলেজটা ওখান থেকে দিয়ে দেওয়া হয়। যে যদি আমি ধরি অ্যাকাউন্টস এর দিক থেকে যদি ধরি যে কিভাবে একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার হবে, কিভাবে একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার হবে, কিভাবে একটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবে, কিভাবে রাজীব দা একটু আগে যেটা বলছিলেন যে ট্রানজাকশন আইডেন্টিফিকেশন, যে এটা আসলে অ্যাসেট না এটা লায়াবিলিটি, না আসলে এটা কি, এটা কারেন্ট অ্যাসেট না শর্ট টার্ম না লং টার্ম অ্যাসেট, এইসব জিনিসগুলো আসলে ভার্সিটি থেকে বা আমাদের গ্রাজুয়েশন লেভেলে শুধুমাত্র বেসিক নলেজটা দিয়ে দেওয়া হয়। এটার ফুল অ্যাপ্লিকেশন বা ইমপ্লিকেশনটা আপনি আসলে কর্পোরেট লাইফে বা আমাদের যদি সি এর কথা বলি, সি তে এসে আপনি ফুল এটার একটা প্যাকেজ পাবেন, যেখানে আপনার এ থেকে শুরু করে জেড পর্যন্ত, আমাদের অ্যাকাউন্টিং এর রেকর্ডিং থেকে শুরু করে একদম ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন পর্যন্ত প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাকে এগিয়ে যেতে হবে। ফর এক্সাম্পল, একটা সি এর স্টুডেন্টের ক্ষেত্রে এটা আসলে অপরচুনিটিটা সি এর স্টুডেন্টরা বেশি পায়, যেহেতু তারা ফুললি 3 বছর একটা সিএ ফার্মের অধীনে কাজ করতে হয়। এখানে গিয়ে তারা একটা কোম্পানিতে যখনই যায়, গিয়ে ওখান থেকে তাদের অ্যাকাউন্টসটাকে নিয়ে যখন ম্যানেজমেন্ট সার্ভিসটা দেয় অ্যাকাউন্টিং এর, সেক্ষেত্রে ডকুমেন্টেশনে তাদের ট্রানজাকশন হিস্ট্রিটা নাই, হিস্ট্রিটা নিয়ে সেখান থেকে তারা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে ট্রায়াল ব্যালেন্স দেন হচ্ছে লেজার, এভাবে করতে করতে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত প্রিপেয়ার করে। তো সেক্ষেত্রে যেটা হয়, আমাদের যে ইউনিভার্সিটি বা ওই নলেজটা আসলে শুধুমাত্র আমাদের বেসিক একটা নলেজ নিয়ে আমরা বের হয়ে, প্র্যাকটিক্যাল নলেজটা আসলে কর্পোরেটে গিয়ে সিএ বা সিএমএ এটাতে হয়। সিএমএ যেটা করতেছেন এখন, ওনারা কস্ট অডিটটা শুরু করছেন। তো সেটা এখানে হচ্ছে গিয়া স্টুডেন্ট যারা আছেন ওনারা খুব ভালো করে একটা নলেজ পাচ্ছেন, এই সিমিলার নেচারে হয়ে আসতেছে। যদিও এখন হচ্ছে সিএ স্ট্যাটিউট অডিট করার রাইটটা আছে, সিএমএ পাইনি, হয়তো ইন ফিউচার পেয়ে যাবে। তো এই দুইটা সেক্টরে আসলে প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগটা আছে, প্র্যাকটিক্যাল নলেজটাকে অ্যাপ্লাই করতে পারে। আর এসিসিএ বা আমাদের যে সিএমএ যেটা আছে, সিআইএমএ যেটা আছে আমাদের ফরেন, যেটা ইউকে বেস, এখানে আসলে প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগটা আমাদের এখান থেকে নাই, এবং বাংলাদেশে ওনাদের কোনো ইনস্টিটিউশনও নাই, অনলাইন বেসড হয়ে থাকে। তো সেক্ষেত্রে সিএ অথবা সিএমএ বোথ আর বেটার ফর বেস্ট ফর দি স্টুডেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ মহিউদ্দিন ভাই, আপনার কাছ থেকে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন ডেফিনেটলি আমাদের যারা ফাইন্যান্স এনথুজিয়াস্ট রয়েছেন অথবা প্রসপেক্টিভ যারা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন ফাইন্যান্স সেক্টরে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমি একটু রাজীব দার কাছে ফিরছি। রাজীব দা, আমার সাথে একটু শেয়ার করবেন, আপনি তো সিএমএ প্রবেশনার, তো আপনি এখন প্রসপেক্টিভ অ্যাকাউন্টেন্টসদেরকে আসলে কোনটা সাজেস্ট করবেন, সিএমএ করা নাকি আপনার গ্লোবাল এসিসিএ বা সিমা, এই প্রফেশনাল ডিগ্রি গুলোর পেছনে দৌড়ানো, কোনটা আপনি বেশি প্রেফার করবেন? আহ ধন্যবাদ আজাদ ভাই। সুন্দর একটি প্রশ্ন করেছেন। একটু আগে আসলে মহিউদ্দিন ভাই এই প্রশ্ন কথাটি উত্তর অলরেডি বলে দিয়েছেন। তার সাথে আমি আসলে ঘুরে ফিরে আবার যেটা যোগ করব সেটি হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সবচেয়ে এগিয়ে আছে এই আমাদের এই ডিপার্টমেন্ট গুলোতে সিএ প্রফেশনের যারা স্টুডেন্ট, যারা সিএ প্রফেশনাল আর প্রফেশনাল বোথ,
এর পাশাপাশি সিএমএ আর এসিসিএ বা সিমা, আপনি যে দুটো কোর্স, এরকম আরো সিপিএ আছে, সিএমএ আছে, এরকম আরো বেশ কিছু কোর্স আছে বাংলাদেশে, যেগুলো সরাসরি বাংলাদেশের মিনিস্ট্রি অফ কমার্সের থেকে কোনো অ্যাক্ট বা রেগুলেটরি কোনো বোর্ড নেই, বা অ্যাক্টের মাধ্যমে এগুলো কোনো পাস হয়নি। হ্যাঁ, ওদের কিছু ট্রেনিং বা টিচিং স্কুল আছে, এখান থেকে আপনি ট্রেনিং গুলো করে, কোর্স গুলো করে, পরবর্তীতে ওই গ্লোবালি তাদের সাথে কন্ট্যাক্ট কমিউনিকেশন করে ওইভাবে তাদের পরীক্ষায় বসতে হবে। কিন্তু সিএ বা সিএম এর ক্ষেত্রে হচ্ছে, যদি বাংলাদেশে আমার জব মার্কেট, আমি যদি ফিউচার প্ল্যানিং করি যে আমার লাইফটাকে আমি বাংলাদেশেই স্টাবলিশ করব, সেক্ষেত্রে আমি বলবো যে সিএ আর সিএমএ, এই দুইটা। এসিসিএ, সিমা ওরা ভালো, কিন্তু বাংলাদেশে ওদের জব মার্কেটটা এখনো আসলে ওইভাবে ক্রিয়েট হয়নি। থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ। রাজীব দা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে ফিরছি। মহিউদ্দিন ভাই, আপনি সিএফও জি হিসেবে কর্মরত রয়েছেন, আপনার আন্ডারে অনেক ফাইন্যান্স অ্যানালিস্ট, অ্যাকাউন্টেন্ট তারা কাজ করছে। আপনার ক্লায়েন্টদের অফিসেরও ফাইন্যান্স ডিভিশন, অ্যাকাউন্টস ডিভিশনের সাথে আপনার ওতপ্রোতভাবে একটা রিলেশনশিপ রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে বাংলাদেশে এত প্রফেশনাল, যেটা হচ্ছে হলো যে আপনার পার্ট কোয়ালিফাইড অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের ডিগ্রিধারী লোকজন থাকা সত্ত্বেও, যখন ওভারসিজ বা ফরেন একটা গ্রাজুয়েট আসে, জাস্ট একটা মাস্টার্স কমপ্লিট করে, লাইক অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে মাস্টার্স করেছে হয়তো বা অস্ট্রেলিয়া থেকে বা ইউকে থেকে বা আমেরিকা থেকে, তো তাদেরকে বেশি স্যালারি বা বেশি পে গ্রেডটা দেওয়া হয়, রাদার দেন আমাদের এখানে যে প্রফেশনালসরা আছে যারা এত কষ্ট করে আপনার এই প্রফেশনাল ডিগ্রি গুলো নিচ্ছে, তাদের থেকে। আপনার কি মনে হয়? জি, থ্যাংক ইউ আজাদ ভাই, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। এই ক্ষেত্রে আসলে আমি বেশ কিছু সিচুয়েশন আপনাকে বলতেছি, যেটা হচ্ছে যে আমাদের ধরেন আসলে সব ক্ষেত্রে যে ফরেন থেকে পড়াশোনা করে আসলে যে তারা হাইলি পেইড হবে, বা আমাদের এখানে যারা লোকাল সিএ পার্টলি কোয়ালিফাইড আছে তারাও যে আসলে কম স্যালারি পাচ্ছে, জিনিসটা সেরকম না। আসলে এখানে কর্পোরেটের ক্ষেত্রে পার্সোনাল যে তার কাজের ক্ষেত্রে তাকে অ্যাসেসমেন্ট করা হয়, সে কি করতে পারতেছে। আমি যদি আমার নিজেকে দিয়ে বলি, আমি কিন্তু এখন সিএ পার্ট কোয়ালিফাইড, আমি কিন্তু ফুললি কোয়ালিফাইড না। তো তারপর আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে বিদেশ থেকে পড়াশোনা করে আসার ক্ষেত্রে ওনারা একটু প্রেফারেন্স পায়। সেটার কারণটা, মেইন যেটা রিজন, আমাদের দেশের যে এডুকেশন সিস্টেমটা, এখানে আসলে আমাদের ইন্ডাস্ট্রি লিঙ্কেজটা কম আছে। আমাদের যেসব ইন্ডাস্ট্রিতে বা আমাদের কর্পোরেট সেক্টরে যে রিকোয়ারমেন্টটা আছে, আমাদের ভার্সিটিতে ঠিক সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারতেছেন না। ওনারা সেই ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টের সাথে তাল মিলিয়ে স্টুডেন্টদেরকে ডেভেলপ করতে পারতেছেন না, তাদের স্কিলটাকে ডেভেলপ করতেছেন না। তো এইসব জিনিসগুলোর কারণে আসলে আমাদের লোকাল স্টুডেন্ট যারা আছেন, এটা সিএম এর বা সিএ দুইটা ক্ষেত্রেই ঘটে। এখানে পার্সন টু পার্সন ডিফার করে। সে সিএ কোয়ালিফাইড দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টও পাস করেনি, কিন্তু সে কিন্তু খুব ভালো পজিশনে থাকতে পারে। আবার ফরেন থেকে পড়াশোনা করে এসেও সে খুব যে ভালো করতেছে এমন না, আবার অনেকে ভালো করতেছে। ডিপেন্ড করে তার কি স্কিল, তার নলেজ কি আছে, সেটাকে সে কিভাবে ফুটিয়ে তুলতে পারতেছে, সেটা কাজের ক্ষেত্রে সে কতটুকু শো অফ করতে পারতেছে। এটা তার কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা ভ্যালু অ্যাড করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ মহিউদ্দিন সোহাগ ভাই। আমরা চাই আপনি আপনি আরো এগিয়ে যান, এবং আপনার এই কথা থেকে যেন আমাদের ক্যারিয়ার এনথুজিয়াস্টরা আরো ইন্সপায়ার্ড হোক। আমি যেটা হচ্ছে রাজীব দার কাছে একটু ফিরে আসছি। রাজীব দা, আপনি একটা সাজেশন দিবেন। আমি একটা সাজেশন চাবো যে, অনেক ক্ষেত্রেই শুনেছি এবং অনেক ক্ষেত্রেই দেখেছি যে আসলে অ্যাকাউন্টিং এ যারা ফ্রেশ গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং চাকরির জন্য ছোটাছুটি করে, তারা আসলে একটু টেনশনে পড়ে যায় যে তারা আইসিএমএবি তে যাবে নাকি তারা আইসিএবি তে যাবে। তো আসলে কোনটা ডিফারেন্স কতটুকু, এবং কার কোন দিকে আসলে দৌড়ানোটা উচিত তার ক্যারিয়ার বুস্টিং এর জন্য? ধন্যবাদ আজাদ ভাই। আসলে প্রশ্নটি খুব যুগান্তকারী প্রশ্ন, কিন্তু একটু সাংঘর্ষিক প্রশ্ন। এখানে আমরা যে দুইজন অতিথি বসে আছি, মহিউদ্দিন ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এবং আমরা দুইজন কিন্তু দুইটা ক্যাটাগরি থেকে এসেছি। মহিউদ্দিন ভাই সিএ প্রফেশনাল, আমি সিএমএ প্রফেশনাল। আমি যদি একটু নর্মালি যদি চিন্তা করি যে আমার গায়ের এই শার্টটা খুব ভালো, সেটার দাম যতই হোক আমি সবসময় বলবো ভালো। কিন্তু আপনি কখনো তাই বলে বলবেন না যে আপনার গায়ে শার্টের দাম খুব খারাপ, শার্টের কোয়ালিটি খারাপ, এটা কখনোই বলবেন না। সেভাবে যদি বলি, সিএমএ এবং সিএ দুই দিক থেকেই অনেক ভ্যালু আছে বাংলাদেশে, দুইটারই ভ্যালু আছে। তবে একটা দিক থেকে সিএমএ একটু পিছিয়ে আছে। পিছিয়ে আছে এই কারণে বলবো, আমি একটু মানে টেকনিক্যালি, যে দুইটা, এই সিএমএ এবং সিএ দুইটা কোর্সে কিন্তু বাংলাদেশ থেকে মিনিস্ট্রি অফ কমার্স থেকে আইন পাস হওয়া।
তবে বাংলাদেশ থেকে মিনিস্ট্রি অফ কমার্সে একটা আইন খুব বাধ্যতামূলক করে দিয়েছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের সাথে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের যত লিস্টেড কোম্পানি যারা, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তাদের প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থাকতে হবে, কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাজ এ, এবং যেভাবে চার্টার্ড সেক্রেটারি রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানে, ঠিক তেমনি। কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো আইন পাশ করেনি যে বাংলাদেশে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট থাকতে হবে। এই আইনটি এখনো পর্যন্ত বাধ্যতামূলক হয়নি। এটা যদি বাধ্যতামূলক করে দিত, তাহলে এই যে এখন যারা ভাইয়ারা আছেন বা সিএ প্রফেশনাল, তারা যেরকম এখন একটু জব মার্কেটে এগিয়ে আছেন, কিন্তু তখন সিএমএ প্রফেশনালরা কিন্তু আর তখন এই জিনিসটা থেকে আর চিন্তা করতে হইতো না। বা এখন একজন রানিং স্টুডেন্ট, সে কখনো চিন্তা করতে হইতো না যে আমি কোনটাতে যাব। তবে দুই দিক থেকে বেনিফিট দুই রকম সিএমএ বা সি এর ক্ষেত্রে। একজন সিএ, সে আফটার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, অনেকে সিএ, অনেকে পোস্ট গ্রাজুয়েশনের পরে করে, অনেকে গ্রাজুয়েশনের পরে করে, দুইভাবেই করা যায়। আবার এখন তো অনেকে এইচএসসি কমপ্লিট করার পরেও 2 বছরের একটা ফাউন্ডেশন কোর্স করে তারপর করে। তো যেভাবেই করুক, সিএ তে একটা বেনিফিট হচ্ছে কি, প্লাস পয়েন্ট, যে আপনাকে 3 বছর অডিট ফার্মের আন্ডারে কমপক্ষে থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল নলেজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করার জন্য। সিএম এর ক্ষেত্রে এই জিনিসটা আগে ছিল না, যেটা রিসেন্টলি অ্যাড হচ্ছে। আর সিএম এর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, অনেকেই আছে যারা তার ফ্যামিলিও, তাকে ফ্যামিলিতেও সাপোর্ট দিতে হচ্ছে বা পার্সোনাল লাইফও তাকে ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তাকে জব করতে হচ্ছে। সে অল্প বয়সে হয়তো জবে ঢুকে গেছে, তখন সে জব করার পাশাপাশি যদি তার সেই ধৈর্য, সেই মেন্টাল স্ট্রেংথ থাকে, তখন সে জব করার পাশাপাশিও সিএমএ করতে পারবে। হয়তো একটু কষ্টসাধ্য জিনিসটা, যে জব করে সিএমএ কোয়ালিফাই করা, অনেকেই করেছে, করেনি তা না, অনেকেই করেছে এরকম। বাট দুইটা সুযোগ, এই জন্যই বললাম যে দুই দিক থেকে দুইটা সুযোগই আছে। ধন্যবাদ। তবে জব সেক্টরে সিএ প্রফেশনালরা সিএমএ থেকে আগান। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রাজীব দা। আমি আপনার প্রশ্নের সূত্র ধরেই, আপনার উত্তরের সূত্র ধরেই আমি মহিউদ্দিন ভাইয়ের কাছে চলে যাবো। মহিউদ্দিন ভাই, আপনার কাছেও আমার সেম প্রশ্নটাই থাকবে যে আসলে আইসিএমএবি নাকি আইসিএবি, কোনটার পেছনে ছুটলে তাদের ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেস্ট হবে? মানে এখানে রাজীব দা আছেন সিএমএ প্রফেশনাল, আমি যেহেতু সিএর জিনিসটা একটু দুজনের ভিতরে কনফ্লিক্ট হয়ে যায়। তারপর আসলে যেটা আমি আসলে কিছু পয়েন্ট বলতেছি, যে পয়েন্টগুলোর কারণে আসলে সিএ বা সিএমএ একটু ডিফারেন্সিয়েট আছে, কিছু অপরচুনিটি, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কারণে। আপনারা যদি প্রথমে, আমি যদি সিএ তে যাই, সিএ এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে অবস্ট্রাগলটা থাকে সেটা হচ্ছে 3 বছর একটা ফার্মের অধীনে থাকা, মিনিমাম 3 বছর, সেটা 3 বছর 3.5 বছর এরকম হয়ে যায় সময়। কারণ একটা স্টুডেন্ট জয়েন করলো একটা ফার্মে, পাওয়ার পরে আইসিবি থেকে সে সিএ আর্টিকেলশিপ রেজিস্ট্রেশন নিলে, রেজিস্ট্রেশন নিতে এখানে 3 মাস 4 মাস 6 মাস একটা সময় তার গ্যাপ হয়ে যায়। আর যারা হচ্ছে ইন্টার পড়ে যায় তাদের ক্ষেত্রে 4 বছর। তো এই যে 3টা বা 4টা বছর একটা সময় একটা স্টুডেন্ট নামে মাত্র অ্যালাউন্স নিয়ে একটা অফিস করে যাবে। আর এইখানে ফার্মগুলোতে ধরেন, যেটা আমাদের কান্ট্রির পার্সপেক্টিভ বা অডিটের সময় যে হিউজ পরিমাণ প্রেশার থাকে, আপনারা যারা ব্যাংকে জব করতেন দেখতেন যে আসলে ব্যাংক অডিটের সময় যে দিন রাত কোনো কিছু নাই, এরকম ক্যাশ কাউন্টিং হচ্ছে বা ইয়ার ক্লোজিং হচ্ছে, তখন গিয়ে ওনাদের আসলে রেস্টলেস একটা সার্ভিস প্রোভাইড করা লাগতেছে ক্লায়েন্টকে। তো এসব তখন একটা আসলে যে পরিশ্রমটা, এই পরিশ্রমের 3টা বছর এরকম ধৈর্য ধরে এর পাশাপাশি আবার আইসিবি থেকে ক্লাস করে দেন পড়াশোনা কন্টিনিউ করা কোয়াইট ডিফিকাল্ট। আর সিএম এর ক্ষেত্রে যেটা ঘটে, এখানে সিএম এর ক্ষেত্রে তুলনামূলক একটা অপরচুনিটি আছে যে তাদের ক্ষেত্রে এই 3 বছরের বাইন্ডিংসটা নাই। এইটা সিএম এর জন্য একটা বড় অপরচুনিটি যে ওনারা জব করে পাশাপাশি কাজটা কন্টিনিউ করতে পারতেছে। আর একটা গ্রাজুয়েট ছেলে বা মেয়ে যেই হোক, সে যখন একটা 3 বছর গ্রাজুয়েট 3 বছরের জন্য সে একটা নামে মাত্র অ্যালাউন্সে একটা কোম্পানির সাথে অ্যাটাচড হয়ে গেল, একটা সিএম এর সাথে, এই 3টা বছর তাকে পার করা খুব ডিফিকাল্ট। এখানে ফ্যামিলি থেকে সাপোর্ট নিতে হয়। তো এই লেভেলের একটা মানে স্টুডেন্ট যখন ফ্যামিলি থেকে সাপোর্ট হয়, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, নিজের কাছে একটা এম্বারেসিং সিচুয়েশন। সবকিছু মিলে এইটা সিএর জন্য একটু খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর সিএম এরা এই জায়গাটাতে প্রেফারেন্স পাচ্ছে, ওনারা জব করতে পারতেছেন, পাশাপাশি সিএম এটা কন্টিনিউ করতে পারতেছেন, একটু ফ্লেক্সিবিলিটি থাকতেছে। আর পড়াশোনার ক্ষেত্রে তুলনামূলক আসলে সেমই থাকতেছে। এখানে পড়াশোনা দুইটা ইনস্টিটিউট খুব স্ট্রংলি মানে কন্ট্রোল করা হয়, পড়াশোনা করেই আসলে পাস করতে হয়। এখানে যদি কেউ মনে করে যে আসলে আমি আসলাম, আমি পাস করে গেলাম বা এরকম না, এখানে দুইটা ইনস্টিটিউট খুব মানে স্ট্রংলি মনিটর করে, এডুকেশন সিস্টেমটা কোয়ালিটিটাকে খুব স্ট্রংলি মনিটর করে। এখানে নিঃসন্দেহে কোনো কিছু মানে হাইড করার নাই যে এখানে কেউ আসলে ছাড় দিল বা এরকম পাস করে গেলাম। এখানে খুব পরিশ্রম করি আপনাকে পাস করতে হবে এবং সময় দিতে হবে, যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে।
আমরা চাইলাম যে আজকে 2 ঘন্টা পড়লাম আর পরীক্ষা দিয়ে আসলাম, এরকম আসলে সম্ভব না। যেটা আমরা একাডেমিক ক্ষেত্রে দেখছি যে পরীক্ষার আগের রাতে, মিড টার্ম বা ফাইনাল এক্সামের আগের রাতে সারা রাত পড়াশোনা করে গিয়ে আসলে ভার্সিটি পরীক্ষা শেষ করে আসছি, আমি একটা ভালো একটা গ্রেড পেয়ে গেছি। যেটা আসলে সিএ বা সিএমএ দের ক্ষেত্রে এটা ঘটে না। তো এই জিনিসগুলো আরেকটা মেজর যে ডিফারেন্স, যেটা রাজীব দা বলতেছিলেন, যে বাংলাদেশে আসলে একমাত্র সিএ প্রফেশনালদেরকে ইনস্টিটিউটের অডিটের রাইটটা দেওয়া আছে, যে তারা যে কোনো কোম্পানিকে অডিট করতে পারবে। এই রাইটটা সিএমএ দেরকে এখনো দেওয়া হয়নি মিনিস্ট্রি অফ কমার্স থেকে। সেটা হয়তো বা ফিউচারে দিয়ে দিবে, আমরা আশাবাদী, কিন্তু এখনো সেই রাইটটা দেওয়া আছে। এটা সিএ প্রফেশনের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে তারাই আসলে বাংলাদেশে একমাত্র অথরিটি যারা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে পারতেছে। আর এখন রিসেন্টলি আপনি যদি দেখেন, এখানে একটা এফআরসি কমিটি ফর্ম করছে গভর্নমেন্ট, যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা আসতেছে সেটাকে কন্ট্রোল করার জন্য, যে গভর্নমেন্টের দিক থেকে সেটা কন্ট্রোল হবে। আর এখন যেটা করতেছে যে বাংলাদেশ ব্যাংক আইসিবি ইন্ট্রোডিউস করছে, যেটা ডিভিএস, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। এখান থেকে যে একটা কোম্পানির অডিটটা যে ফান্ড করে দিল, সেটার একটা কপি আইসিবি তে থাকবে, এটা ওপেন থাকবে। ব্যাংক এবং আনুষঙ্গিক যারা আছে, যেসব ল এনফোর্সমেন্ট অথরিটি, ফিনান্সিয়াল এর সাথে যারা ইনভলভ আছে, ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি যারা আছেন, ওনারা আসলে সেই জিনিসটাকে দেখতে পারবে। তো এটাও আইসিবির জন্য একটা অনেক বড় একটা মাইলফলক, সেটা অ্যাচিভ করছে। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়ে দিয়েছে যে আমাদের ক্ষেত্রে যে লোনের ক্ষেত্রে যেটা ঘটতেছে, যে অনেক ডিফল্ট কোম্পানি আসলে লোন পেয়ে যাচ্ছে, তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে সামহাউ ফেব্রিকেটেড করে একটা করে দিচ্ছে। তো সুতরাং সেই জিনিসটার ক্ষেত্রে আইসিবি এখন কন্ট্রোলিংটা বসাই দিছে, যে ওনারা ডিবিএস সিস্টেমটাকে চালু করে দিছে। ব্যাংক চাইলেই যে কোনো সময় যে কোনো কোম্পানিকে ফাইন্যান্স করার আগে তার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখে নিবে, যে কোন অডিট ফার্ম এটাকে অডিট করছে এবং তার অ্যাকচুয়াল পিকচারটা কি, এখানে কোনো কিছু আছে কিনা। তো সবকিছু মিলে সিএ প্রফেশনটা একটু ভাস্ট, এবং আমাদের কান্ট্রির পার্সপেক্টিভে এটা একটু মানে যদি বলতেছি আমি, যে মার্কেট এক্সপেক্ট অনেক বেশি করে ফেলছে কম্পেয়ারিং উইথ সিএমএ এগিয়ে যাচ্ছে। অনেক সিএমএ হোল্ডার আছে, সিএফ হিসেবে জব করতেছেন, কিন্তু সিএরা একটু বেশি, যেহেতু তাদের ওই স্কোপটা ছিল বলে, অডিটের যে প্র্যাকটিক্যাল নলেজটা ছিল, এটা আসলে প্র্যাকটিক্যাল আর বুকিশ নলেজটা আমাদের টোটালি, মানে যখন কাজ করতে যাওয়া হয় তখন বোঝা যায় যে আসলে কি নলেজটা থাকে। টেবিলের এই পার আর এই পার দুই সাইড থেকে কাজ করা, দুইটা আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। তো এটাই আসলে বলার ছিল আমার, যে সিএম এর ক্ষেত্রে এই জিনিসটা একটু দুই দিক থেকে, দুইটারই পজিটিভ নেগেটিভ সাইড আছে, কিন্তু কম্পেয়ার করলে সিএটা বেটার আমাদের কান্ট্রির পার্সপেক্টিভে, এবং এটার বেশ মানে বেটার ক্যারিয়ার অপরচুনিটি আছে আমাদের দেশে, এখনো অনেক ডিমান্ড আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই, খুবই ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন প্রোভাইড করলেন। আমার একটা জিনিস জানা দরকার ছিল, যে সিএ করার দরুন বা সিএ করার পর ক্যারিয়ার প্রসপেক্ট, এবং আরেকটা প্রশ্ন আমার আসলে খুবই বেশি আমাকে মানে তাগাদা দেয়, সেটা হচ্ছে হলো যে আসলে সিএ নাকি পাশ করতে আপনার অনেক 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 ডিফিকাল্ট, অনেক আপনার সময় লাগে। হ্যাঁ, স্টুডেন্টরা অনেক স্ট্রাগল করে। আমাদের সাথে অনেক কলিগ ছিল যারা সিএ পড়তে পড়তে সিএ ড্রপও করে দিয়েছে। মানে এটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, ঠিক আছে আজাদ ভাই, এই পয়েন্টটা আমি একটু বলি। আমাদের ধরেন এই সিএ এর ক্ষেত্রে আইসা যেটা আমাদের এডুকেশনের পরিবর্তন যেটা আসে, আমরা ধরেন সকাল 9টায়, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সকাল 9টার সময় অফিসে যেতে হইতো ফার্মে, যেই ফার্মে আমার কাজ করতাম, ওখান থেকে আমার ম্যানেজার, লাইন ম্যানেজার আমাকে অ্যাসাইন, যে ক্লায়েন্টে পাঠাইতো যে কোম্পানির কাছে, সেই কোম্পানিতে যেতাম। সেটা হইতে পারতো গাজীপুরে। তো গাজীপুরে আমার বাসা ধরেন মোহাম্মদপুরে, তো আমাকে সকালবেলা সে গাজীপুরে 9টার মধ্যে অফিসে যাইতে হইতো। অফিস করে গাজীপুর থেকে আবার বাসায় আসতে হইতো। তো আস্তে আস্তে মোটামুটি ধরে নেন রাত 8টা 9টা হয়ে যেত। এরপরে যদি আমার ক্লাস থাকতো আইসিবিতে, ক্লাস শেষ হইতে রাত 10টা। সুতরাং আপনার রাত 10টার সময় ক্লাস শেষ হওয়ার পরে এরপরে আপনি বাসায় আসতেন, তো বাসায় আসতে আসতে অলমোস্ট 11টা। এরপরে আপনাকে পড়াশোনা করে তারপরে পরের দিনের জন্য আবার প্রিপারেশন। আবার দেখা গেছে অনেক সময় আপনি ক্লায়েন্টের কাজ শেষ করতে পারলেন না, কিন্তু আপনার লাইন ম্যানেজারকে রিপোর্ট করতে হবে, আপনার ডেডলাইন চলে আসছে রিপোর্টিং এর, তো সেই কাজটা আপনাকে বাসায় এসে করতে হবে। আপনার ক্লায়েন্টকে কখনোই সাফার করা যাবে না, যে আমার পার্সোনাল কারণে আমি আসলে ক্লায়েন্টকে সাফার করব, সেটা সিএর ক্ষেত্রে খুব একটা করা হয় না। কারণ সিএরদেরকে কাস্টমারকে খুব মানে সম্মান দিয়ে এবং তাদেরকে খুব ভ্যালু দেয়। যে ডেডলাইন গুলা, বিশেষ করে ডেডলাইন গুলা মিট আপ করার জন্য অডিটের যেসব ডেডলাইন গুলো থাকে, এবং ইয়ার ক্লোজিং এর সময় যেসব ফিক্সড অ্যাসেট বা ক্যাশ কাউন্টিং যেসব বিষয়গুলো থাকে, তো এই একটা বিষয় গেল যে আসলে এখানে স্টুডেন্টের জন্য পড়ার খুব সময় কম থাকে। শরীরে মানে আসলে একটু এরকম ভাবে চলে আসা বাইরের থেকে, তারপর আবার পড়াশোনা করা, এনার্জেটিক মাইন্ড এরকম সেট করা একটু ডিফিকাল্ট। আরেকটা জিনিস হয় যে আমাদের এই পড়াশোনা করতে গিয়ে দেখা গেছে যে আমরা আসলে প্রতিদিন পড়াশোনাটা করি না। আমরা একটা নির্দিষ্ট সময় গিয়ে পরীক্ষা চলে আসছে, 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে আইসিবি রুটিন দিয়ে দিল যে পরীক্ষা নিচ্ছে,
এই আমরা বই খাতা নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। কিন্তু জিনিসটা যদি প্রতিদিন আমরা যদি অল্প অল্প করে পড়ে যেতাম, তো জিনিসটা আমার একবারে গিয়ে সবকিছু জমা হইতো না। তো এক্ষেত্রে আমার জন্য একটা বার্ডেন হইতো না। আর এইসব পরীক্ষা আমাদের ভার্সিটির পরীক্ষা থেকে টোটালি ডিফারেন্ট। এখানে আসলে আমাদের কোনো অপশনও থাকে না যে আমার একটা অল্টারনেটিভ কোশ্চেন আছে সেটা আমি অ্যান্সার করতে পারবো। আমাকে যতটুকু দেওয়া আছে ঠিক ততটুকু আমাকে অ্যান্সার করতে হবে। আর আমার এখানে নির্দিষ্ট কোনো সিলেবাসও নাই যে আসলে এর ভিতরের থেকে আমার থাকতেছে। আমাকে বলা আছে যে এই টপিক গুলো কাভার হবে, পার্টিকুলার এই এরিয়া গুলা কাভার হবে, সুতরাং এখান থেকে আপনাকে কোশ্চেন করা হবে। এরিয়া গুলো বলে দিল, কিন্তু এখান থেকে গিয়ে আমাকে আসলে করতে হবে। যার আমরা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা ছিল গ্রাজুয়েশন, এখানে আমাদের কিছু কোশ্চেন থাকতো, প্যাটার্ন ওই অনুসারে করলে আমাদের আসলে জিনিসটা হয়ে যেত। এই সিএ বা সিএম এর ক্ষেত্রে এটা হয় না। আপনাকে এখন আমাদের যেটা ল বা ট্যাক্সের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল কেস দিয়ে দেওয়া হয়, কেস স্টাডি। আপনাকে একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হলো, আমাদের কমার্শিয়াল ল বা আমাদের যে কর্পোরেট ল আছে, ল এর ক্ষেত্রে আপনাকে একটা কোম্পানির প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেওয়া হলো যে আরজেসি তে এরকম ডিরেক্টরশিপ চেঞ্জের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, অ্যাজ এ সিএ প্রফেশনাল এটা থেকে অ্যাডভাইস দাও। সিমিলার ট্যাক্সেশনের ক্ষেত্রে, কি একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, একটা ডিসিটি একটা এক্সপেন্স ডিসঅ্যালাউ করে দিছে, সুতরাং সেটা ডিসিটি ডিসঅ্যালাউ করতে পারেন না মানে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। তো এই পয়েন্টটাকে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিল। সুতরাং এইটাকে কিভাবে আমরা হয়েছে গিয়া আপিল করব না ট্রাইব্যুনালে যাব বা কিভাবে জিনিসটাকে সলভ করব, এখানে কোনো ধরনের ট্যাক্স ফাঁকি না দিয়ে আমাদের ট্যাক্স ফাঁকি আমাদের হচ্ছে গিয়ে আমরা লিগালি অ্যাজ পার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স জিনিসটা আমার কি বলা আছে সেই পয়েন্টটাকে আমরা কিভাবে মিট আপ করে চলে আসতে পারি, এই রিলেটেড আমাকে কোশ্চেনটা দেওয়া হয়। সুতরাং এই সব জিনিসগুলো যখন আপনি অ্যান্সার করতে যাবেন এক্সামে, সুতরাং আপনাকে প্র্যাকটিক্যাল নলেজটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। সুতরাং আমাদের আগের যে থিঙ্কিং ছিল যে আমরা বই পড়ে গেলাম, দিয়ে আসলাম, পাস করে গেলাম, এইটা আসলে এখনকার সময় ঘুরতেছে না। এখনকার সময় আপনাকে জানতে হবে জিনিসটা এবং রেগুলার প্র্যাকটিস থাকতে হবে, দেন আপনি হচ্ছে পাস করে যাবেন। এইটাই আমাদের মেইন বিষয় থাকে এখানে পাস করার ক্ষেত্রে। আর এই দুইটা কারণ যদি আমরা আসলে ওভারকাম করতে পারি, যে আসলে প্রতিদিন কন্টিনিউ পড়াশোনা করবো, আর যতই প্রেশার থাকুক আমি পড়াশোনা করবোই। আর আরেকটা জিনিস এখানে থাকে যে আসলে হাল ছেড়ে দেওয়া যাবে না। এই সি এর ক্ষেত্রে হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি পাস করবেনই, এতটুকু আপনি ডিটারমাইন্ড যে পাস করবেনই টুডে টুমরো। হাল ছেড়ে দেওয়া যাবে না। হয়তো আজকে করতেছি না, আজকে আমার ইফোর্টটা যেই লেভেলে দেওয়া দরকার সেটা আমি দিতে পারতেছি না, অনেকেই তো পাস করতেছে, সুতরাং আমিও পারবো, এই ডিটারমাইন্ডটা আমার থাকতে হবে। আর যে পাস করবই এতটুকু নিয়ে যদি আমি এই তিনটা জিনিস নিয়ে যদি আমি আগাই যেতে পারি, তো সিএ পাস করা সম্ভব। হয়তো সময় সাপেক্ষ, কিন্তু পাস করা সম্ভব, অসম্ভব না। অনেকেই তো করছে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই। হোপফুলি আমাদের যারা ফাইন্যান্স প্রফেশনালস আছেন, ক্যারিয়ার শুরু করবেন বা ক্যারিয়ারে অলরেডি আছেন স্টার্টিং পজিশনে, তাদের জন্য এটা খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন হিসেবে থাকবে এবং তারা এখান থেকে ডেফিনেটলি কিছু অ্যাডভাইস নিয়ে তাদের ক্যারিয়ারে ইমপ্লিমেন্ট করতে পারবে আমরা আশা করছি। তো আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে যাব হচ্ছিল রাজীব দার কাছে। রাজীব দা, আমরা তো জানি যে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সফটওয়্যার ইউজ করা হয় অ্যাকাউন্টিং এর জন্য। তো এখন এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বাট আপনি নতুন যারা অ্যাকাউন্টিং সেক্টরে ক্যারিয়ার সার্চ করছে বা সিক করছে, তাদের জন্য কি অ্যাডভাইস দিবেন? কোন কোন সফটওয়্যারে তাদের লার্নিং বা নলেজটাকে বাড়াতে পারে, সেটার ব্যাপারে কি অ্যাডভাইস দিবেন আপনি? ধন্যবাদ, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আহ, আসলে বর্তমান হচ্ছে আমরা বর্তমানে আছি টেকনোলজির যুগে। আমরা যতই নিজেরা সেলফ স্কিল্ড হই না কেন, টেকনোলজিক্যালি যদি আমরা একটু নিজেরা ভালোভাবে প্রশিক্ষিত না হই, তাহলে যুগের সাথে তাল মিলিয়ে টিকে থাকাটা খুবই কঠিন। এই যে আপনি যে অ্যাকাউন্টিং সফটওয়্যারের কথা বলেছেন, বর্তমানে বাংলাদেশে লোকাল বেশ কিছু সফটওয়্যার বাংলাদেশে প্রচলিত আছে, যে বিভিন্ন ছোট ছোট খাটো কোম্পানিগুলো যারা ইউজ করছে। আর এছাড়াও বেশ কিছু ইআরপি সফটওয়্যার আছে যেগুলো বাংলাদেশে তৈরি করা না, বাংলাদেশের বাইরে তৈরি করা, যদিও এগুলোর ভ্যালু অনেক হাই। বাংলাদেশে বিভিন্ন অনেক বড় বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো, শিল্প মানে যে কোনো প্রতিষ্ঠানগুলো, শুধু নট অনলি শিল্প প্রতিষ্ঠান, অনেক তারা ইউজ করছে। কিন্তু আসলে এটা ইফার্ট করাটা একটু কষ্টসাধ্য, অনেক বেশি হাই ভলিউমের। তবে যেটা দরকার সেটা হচ্ছে কি, এই সফটওয়্যারের জন্য যে প্রশিক্ষণটা একজন ফ্রেশারদের জন্য, আপনি যদি একজন ফ্রেশার হিসেবে কোথাও চাকরিতে ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সে কোনো একটা সফটওয়্যার সম্পর্কে, অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকে এবং প্রশিক্ষণ থাকে, তাহলে আপনি হচ্ছে কি সবার থেকে অনেক এগিয়ে থাকবেন। আর এখন এই সফটওয়্যারে প্রশিক্ষণ নেওয়ার জন্য অনেকে হয়তো বলতে পারেন যে আমি কোথাও জব করছি না,
এজ এ ফ্রেশার আমি কিভাবে প্রশিক্ষণটা নিব। হ্যাঁ, বাংলাদেশে এবং স্পেশালি ঢাকাতে এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য বেশ কিছু টিচিং স্কুল আছে, যারা বিভিন্ন ইআরপি সফটওয়্যার গুলোই কয়েকটা ইআরপি সফটওয়্যার নিয়েই প্রশিক্ষণ দিচ্ছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আমি পড়ালেখা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি, প্রায় গ্রাজুয়েশনের শেষ পর্যায়ে, তখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের থেকে কিছু অর্থ সংস্থান করতে হয়েছে এবং বাকিটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দিয়েছে, আমাদের ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ দিয়েছে। যেটা করতে হয়েছে যে আমাদেরকে আমরা করেছি টালির উপরে। তখন এটা কিন্তু এখনকার কথা বলছি না, আমি আজকে থেকে এটা 2007-08-এর ঘটনা বলছি। তখন আমাদেরকে যে প্রশিক্ষণটা দেওয়া হয়েছে, আমাদের ব্যাচের আমরা যারা পোস্ট গ্রাজুয়েশনের পরপরই আমাদের বন্ধুরা দেখেছি যে জব মার্কেটে ইনভলভ হয়েছে, ঢুকে গেছে, তারা খুব ভালো বেনিফিট পেয়েছে ওই সময় অনেকের তুলনায়। কারণ তারা ওই সময় টালি সফটওয়্যারটা খুব প্রচলিত ছিল তখন অ্যাকাউন্টিং সফটওয়্যার হিসেবে বাংলাদেশে। এখন অনেক সফটওয়্যার চলে এসেছে এবং ওই সফটওয়্যারের জন্য বিভিন্ন প্রশিক্ষণের স্কুল ও ট্রেনিং সেন্টারও চলে আছে বাংলাদেশে, ঢাকাতে। তো আপনি যদি 10-15 হাজার টাকা, 5 হাজার টাকা খরচ করে একটা প্রশিক্ষণ নিয়ে রাখেন এবং এরপরে যে ফ্রেশার যখন ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই আপনি অন্যান্য ফ্রেশারদের থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন, অন্যান্য কম্পিটিটরদের থেকে। এটা ড্যাম শিওর। মানে এই ক্ষেত্রে কারো কোনো সন্দেহ নাই। মানে কেউ বলতে পারবে না যে না আমি এখন প্রশিক্ষণ নিব না, অফিসে বসে শিখবো, তার মানে আপনি পিছিয়ে থাকলেন অন্যদের তুলনায়। আর প্রফেশনাল কোর্স তো থাকবে, সেটা তো আলাদা ব্যাপার। বাট এখন অ্যাকাউন্টিং সফটওয়্যার মানে 90% কোম্পানিতে অ্যাকাউন্টিং, আমার মনে হয় 90% বা মোর দেন 90% কোম্পানিগুলোতে অ্যাকাউন্টিং এর জন্য একটি সফটওয়্যার ইউজ করছে, সেটা লোকালি ডেভেলপড হোক আর গ্লোবালি ডেভেলপড হোক। সেই সফটওয়্যার গুলো তো প্রশিক্ষণ আপনাকে নিতেই হবে। আর টালি সফটওয়্যারটা মানে কথাটা আমি আমি অন্য কোনো সফটওয়্যারের নাম বলছি না, কারণ কোড করা ঠিক হবে না, আমি কোনো মার্কেটিং এর জন্য না। কিন্তু টালি সফটওয়্যারটার কথা বললাম এই কারণেই, টালি সফটওয়্যারটা খুব বেশি প্রচলিত ছিল একটা সময় বাংলাদেশে। যার কারণে আমি শুধু আর আমি পার্সোনালি ওইটা মানে প্রশিক্ষণটা নিয়েছিলাম বলে। বাট এখন অনেক ইআরপি সফটওয়্যার আছে যেটার জন্য আপনারা মানে আমি যারা ফ্রেশারদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এজ এ ফ্রেশার হিসেবে কোথাও জয়েন করতে চান, তার আগে যদি সম্ভব হয় গ্রাজুয়েশনের শেষ পর্যায়ে, আইদার পোস্ট গ্রাজুয়েশনের শেষ পর্যায়ে, খুব বেশি না 3 থেকে 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস ম্যাক্সিমাম, এই ট্রেনিং গুলো যদি নিয়ে রাখেন আপনারাই বেনিফিটেড হবেন অবশ্যই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রাজীব দা। আমি মহিউদ্দিন ভাইয়ের কাছে চলে আসছি। মহিউদ্দিন ভাই, সেম কোয়েশ্চেন যেটা হচ্ছে রাজীব দা ওনার মতো করে উনি অ্যান্সারটি দিলেন। আপনি একটু অ্যাডভাইস করেন ফ্রেশারদের জন্য যে তারা আসলে কোন কোন সফটওয়্যারে তাদের স্কিলসটাকে ডেভেলপ করতে পারে এবং কোন কোন প্ল্যাটফর্ম থেকে সেটা হয়তো বা ডেভেলপ করার একটা সুযোগ বা সহজ উপায় থাকতে পারে, সেটা যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। রাজীব যে কথাগুলো বলতেছিলেন, আসলে আমাদের টালি সফটওয়্যারটা খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার ছিল এক সময়। এখন টালি ক্ষেত্রে সবচেয়ে বড় যে লিমিটেশনটা আমাদের কোভিড কালীন সময় এসে দেখিয়ে দিয়ে গেল যে আসলে এটা হচ্ছে ডেস্কটপ বেস। আমরা চাইলে অনলাইনে বসে আসলে কাজটা করতে পারতেছি না, এটা রিমোটলি করা সম্ভব না। এই একটা সবচেয়ে বড় লিমিটেশনের কারণে, এই লিমিটেশনটার কারণে আমাদের এখন অনেকগুলো আসলে ইআরপি বেস চলে যাচ্ছে, সেটা লোকালি ডেভেলপ, ফরেন ডেভেলপ। আর যেসব বড় বড় কোম্পানিগুলো বা যারা অ্যাফোর্ড করতে পারতেছে তারা ওরাকল বা এসএপির মতো সফটওয়্যার ইউজ করতে পারতেছে, কিন্তু এটা আসলে সব কোম্পানির পক্ষে সম্ভব না। টালিটা আমাদের এখানে ম্যাক্সিমাম কোম্পানি ইউজ করতো, যেহেতু এটা একটা রেস্ট্রিকশন চলে আসতেছে আমাদের যে কোভিড কালীন সময় আমাদের এখন হোম অফিস করা লাগতেছে। তো সব মিলিয়ে টালিটার থেকে এখন অনেকেই প্রেফারেন্স দিচ্ছে যে নিজেদের মতো করে কাস্টমাইজ করে সফটওয়্যারটা ডেভেলপ করে নেওয়া। এটা ক্ষেত্রে একটা বড় বেনিফিট যেটা হচ্ছে যে আমাদের হিউজ একটা ম্যান পাওয়ারের কম্বিনেশনে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটাকে চালানো লাগতো একটা সময় গিয়ে। আর এখন সেই জিনিসটা অনেক কমে আসতেছে। যখন আপনি একটা ইআরপি তে চলে যাচ্ছেন, জাস্ট আপনি হচ্ছে গিয়ে ইনপুটে দিয়ে দিলেন, এরপরে পাই ওর লজিক অনুসারে যার যার কাছে অ্যাপ্রুভাল অথরিটি তার কাছে যাবে, সেখানে সে অটোমেটিক চেক করবে জিনিসগুলো প্রপারলি আসছে কিনা, রিকুইজিশন থেকে শুরু করে ফাইনাল অ্যাপ্রুভাল পর্যন্ত পেমেন্ট প্ল্যান যা কিছু আছে সবকিছু আপনার সিস্টেমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোতে একদিক থেকে আমরা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে একটা স্পিড পাচ্ছি, হিউজ একটা ম্যান পাওয়ার ইনভলভমেন্ট কমে যাচ্ছে, ম্যানুয়াল যেসব জিনিসগুলো রেকর্ডিং ছিল সেগুলো কমে আসতেছে। তো এই জিনিসগুলোর কারণে অ্যাকাউন্টিংটা আরো মোর কন্ট্রোল হচ্ছে। এখানে ম্যানুয়ালি যখন ছিল সেখানে অনেক কিছু আসলে ম্যানিপুলেশন একটা সুযোগ থাকতো, সিস্টেমটা এসে সেই জিনিসটাকে স্টপ করে দিচ্ছে। এখানে যে কেউ চাইলে একটা জিনিস যখন সিস্টেমে ইনপুট করে দিল, সেটাকে চাইলে সে আসলে ওখান থেকে অমিট করতে পারলো না বা অল্টার করতে পারতেছেন না। এবং এই কোভিড কালীন সময় এটা আরো বেশি প্রেফারেন্স পেয়েছে যে আমি বাসা থেকে একটা জিনিস আপলোড করে দিলাম, আমার স্যার সেটা বাসায় বসে দেখে সেটাকে অ্যাপ্রুভ করে দিতে পারতেছেন। তো আমার আসলে এই যে টাইমিং গ্যাপটা কোথাও হচ্ছে না।
মুহূর্তের মধ্যে আমি একটা ইনপুট দিয়ে দেওয়ার সাথে সাথে ওনার কাছে অ্যাপ্রুভালের জন্য চলে গেল। স্যার যদি দেখেন যে হ্যাঁ আমার সবকিছু ঠিক আছে, উনি অ্যাপ্রুভাল দিয়ে দিলে আমি এসে ফাইনাল প্রসেস করে ফেলতে পারলাম। তো এই জিনিসগুলো মিলে আসলে আমাদের এখন সফটওয়্যারটা অ্যাকাউন্টিং এর জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্টিং গাই, অ্যাকাউন্টিং প্রফেশনাল যারা আছি, এবং এই কোভিড কালীন সময়ে আমাদের জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ম্যান্ডেটরি। এবং এই ক্ষেত্রে টালির থেকে একটু সরে আসা লাগতেছে, আমরাও টালি ইউজ করি, কিন্তু টালির থেকে সরে আসা লাগতেছে বিকজ অফ ডেস্কটপ বেস। তো টালি যদি অনলাইন বেসড হতো সেক্ষেত্রে টালির আসলে ভাস্ট একটা এরিয়া ছিল। ম্যাক্সিমাম কোম্পানিগুলো এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং খুবই মানে লো কস্ট মেইনটেনেন্স, যেটা মেনটেন করে একটা যে কোনো কোম্পানির পক্ষে খুব ইজি। অন্যান্য সফটওয়্যার ইআরপি যদি যান সেখানে হিউজ একটা ইয়ারলি মেইনটেনেন্স খরচ চলে আসে, যেটা সব কোম্পানির পক্ষে আসলে অ্যাফোর্ড করা সম্ভব না। থ্যাংক ইউ। রাইট, থ্যাংক ইউ সো মাচ মহিউদ্দিন ভাই। আমি রাজীবদার কাছে চলে আসবো। রাজীবদা, এতক্ষণ পর্যন্ত তো আমরা হচ্ছে একাডেমিক বা প্রফেশনস এগুলো নিয়ে কথা বলেছি। এবার আমি একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, কারণ চাই যে সকল ফ্রেশাররা আমাদের শো দেখছেন এবং তারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট সেক্টরে হচ্ছে ক্যারিয়ার শুরু করবে, তারাও একটু এন্টারটেইনমেন্ট পাক। তো অনেকের কাছে একটা ধারণা থাকে, কমন ধারণা থাকে যে অ্যাকাউন্টিং জব হলো একটু আনএক্সাইটিং জব। এই বিষয়ে আপনার আসলে মানে মতামতটা কি, একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। ধন্যবাদ। একটি খুব মজার প্রশ্ন করেছেন। আহ আসলে আমি একটু শুরুটা একটু অন্যভাবে বলি। প্রথমত হচ্ছে কি, মানুষের খাবার দাবারের রুচিটা কিন্তু শুধু খাবারের স্বাদের উপরে নির্ভর করে তা না, সেটা কিন্তু নিজের রুচির উপরেও নির্ভর করে। মুখের স্বাদ, মুখের রুচি কেমন সেটার উপর। আপনার যদি এখন মনে হয় যে না আমি পান্তা ভাত খাবো, কিন্তু মন খারাপ করবেন না। সেই পান্তা ভাত ভালো খাইতে হলে যে ইলিশ মাছলা ভাজা লাগবে তা তো না, আপনি চাইলে একটা পেঁয়াজ মরিচ লবণ দিয়ে খেতে পারেন খুব স্বাদ করে। আর যখন আপনার মুখে স্বাদ থাকবে না, রুচি থাকবে না, যত দামি এবং ভালো খাবার, চাইনিজ খাবার বা থাই খাবার এনে দিক না কেন, আপনার মুখে স্বাদ না থাকলে সেটা কখনো সুস্বাদু লাগবে না খাবারটা। ঠিক সেইভাবেই আমি যদি বলি, আসলে এই এক্সাইটিং আনএক্সাইটিং বা এক্সাইটমেন্ট, এটা সম্পূর্ণ নিজের কাছে। আহ আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জবটা একটা থ্যাঙ্কসলেস জব। মানুষ কি বলছে সেদিকে কর্ণপাত যদি করি, তাহলে আমার কাজ সবসময় বোরিং। আমার কাছে আমার নিজের কাজ সবসময় বোরিং লাগবে যদি মানুষের কথাটাকে আমি মেনে নিই, আমার ডিপার্টমেন্টের বাইরের কথাগুলোকে। আর যদি আমি যে কাজটা করি সেটার ভিতরে যদি আমি নিজে ফুল রিদম নিয়ে, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে কাজটা করি, এবং প্রতিদিন যদি আমি একটা সর্ট আউট লিস্ট করে রাখি, আর মান্থলি যদি একটা সর্ট আউট লিস্ট করে রাখি যে আমাকে কোন সময়, কোন সপ্তাহে, কি বারে বা মান্থলি কোন তারিখে কোন কোন রিপোর্ট গুলো দিতে হবে, প্রোভাইড করতে হবে আমার আপার লাইনকে, আইদার কোন ম্যানেজমেন্টকে, আর কি কাজগুলো আমাকে ওই রিপোর্টটা তৈরি করার আগে আমার ডেডলাইনের ভিতরে কোন কোন কাজগুলো কিভাবে করে রাখবো। এই যে একটা চ্যালেঞ্জ, এই যে একটা রুটিন, এটা কিন্তু অবশ্যই আমি বলবো যে কেউ যদি বলে যে না এটা আনএক্সাইটিং, এটা বোরিং, আমি বলবো এটা ভুল ধারণা। আপনাকে ওইটা চ্যালেঞ্জ, আপনাকে প্রতিনিয়ত সবকিছুতে চ্যালেঞ্জ নিয়ে আগাইতে হবে। এটাও একটা চ্যালেঞ্জ, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, নিজের কলিগদের সাথে চ্যালেঞ্জ, যে আমাকে ডেটের ভিতরে আমার কাজটা যাতে শেষ হয়, দেন আমি যাতে আমার রিপোর্টটা ফুল কমপ্লিট করে আমি আমার আপার লাইন ম্যানেজারকে দিতে পারি, বা আমার আপার লাইনকে যাতে সেটা টাইম টু টাইম প্রোভাইড করতে পারি, সে তার আপার লাইনকে দিতে পারে। এই ধরনের এক্সাইটমেন্ট গুলো সবসময় মাথায় রাখতেই হবে। এটার জন্য আমি পার্সোনালি বলবো যে আমি খুব এক্সাইটমেন্ট ফিল করি, সত্যি কথা। এবং আমার ধারণা যারা মোটামুটি 5-7 বছর ধরে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে জব করছে, তারা কখনোই বলতে পারবে না যে না আমার ক্যারিয়ার লাইফ, আমার প্রফেশনাল লাইফ বোরিং, এটা কখনোই বলবে না। আর যারা শুরুতেই ওই যে বাইরের কথায় কান দিচ্ছে, মানে তারা সবকিছুতেই বোর ফিল করবে, এটা ডেফিনেটলি কিছু বলার নেই। তবে একটি ছোট্ট আমার মানে বাস্তব উদাহরণ দেই আমি, আমার নিজের জীবনের প্রেক্ষাপট থেকে বলছি। আমি কোনো প্রতিষ্ঠানের নাম বা আমার কোনো ব্যক্তির নাম উল্লেখ করব না। যদি যদি ভিউয়ার কেউ পরিচিত থেকে থাকেন সেক্ষেত্রে সমস্যা আছে। আমি মানে আমার জীবনের একটি প্রথম ইন্টারভিউ, যদিও এটা কোনো ফর্মাল ইন্টারভিউ ছিল না, কিন্তু ইন্টারভিউ একেবারেই মানে কোনো ফর্মাল ইন্টারভিউ না। আমি গিয়েছি একটি প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিং, উনি ছিলেন জিএম মার্কেটিং ওই প্রতিষ্ঠানের। ওনার কাছে গিয়েছিলাম এমনি কথা বলতে, চাকরির জন্যই মূলত। তো উনি আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, মানে একটু কিছুটা ফর্মাল আবার নন ফর্মাল হিসেবে ইন্টারভিউ নিলেন। নেওয়ার পর উনি বুঝতে পারলেন যে আমার টার্গেট হচ্ছে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, কিন্তু উনি নিজে ভদ্রলোক হচ্ছেন জিএম মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং। উনি আমাকে ওনার রুমের অফিসের পাশের একটি বড় ক্যাবিনেট দেখিয়ে বললেন যে তুমি
এই ক্যাবিনেটের কোন অবস্থানটাকে মার্কেটিং হিসেবে চিন্তা করবা? আমি বললাম যে ডেফিনেটলি মার্কেটিং ইজ দ্য হার্ট অফ দি ক্যাবিনেট অর অর্গানাইজেশন, ডেফিনেটলি। এটা তো আমরা সবাই জানি, কমার্স ব্যাকগ্রাউন্ডে তাকে যে অ্যাকাউন্ট করতে হবে তাই না, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, হোয়াট এভার, সে সবাই এটাই বলবে। কিন্তু লাস্টে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তাহলে তোমার অ্যাকাউন্টসটাকে তুমি কোথায় রাখবে? আমি উত্তরটা দিয়েছিলাম যে অ্যাকাউন্টস ইজ দ্য হেড অফ দ্যাট কোম্পানি অর দ্যাট ক্যাবিনেট। হোয়াই? আপনি হার্ট রিপ্লেসমেন্ট করতেই পারবেন যে কোনো সময়। হার্ট এখন খুব উইক হয়ে গিয়েছে, আপনি চাইলেই ডাক্তার দেখাইতে পারবেন, চিকিৎসা করাইতে পারবেন, ইভেন রিপ্লেস করতে পারবেন। সেটা কিন্তু এখন ওয়ার্ল্ডের সেই ট্রিটমেন্ট আছে। কিন্তু আপনার যদি মাথা ক্যান্সার হয়ে যায়, ফুল ব্রেন ক্যান্সার হয়ে যায়, খুব দুরারোগ রোগে আক্রান্ত হয়, আপনাকে আর বাঁচার উপায় আছে? কখনোই সম্ভব না। আর আপনি সেটা চাইলে রিপ্লেসও করতে পারবেন না। এবং এটা সব প্রতিষ্ঠানের জন্যই বাস্তব। আপনি অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ছাড়া কোনো প্রতিষ্ঠান কখনো রান করানো সম্ভব না, কখনো টিকে থাকাই সম্ভব না, রান তো পরের কথা। কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট যদি উইক হয়, সেক্ষেত্রে আপনি সেটা রিপ্লেস করে বা তাদেরকে একটু বুস্ট আপ করে মোটিভেশনাল ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আপনি যদি গিয়ার আপ করতে পারেন, আইদার তাদেরকে রিপ্লেস করে হোক, ওই কোম্পানি রান করবে এবং একটা সময় ইমপ্রুভ করবে। বাট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ছাড়া কখনোই পসিবল হবে না, নেভার। এবং সর্বশেষ আমি ওই প্রতিষ্ঠানটাতে আমি চাকরি করিনি। আমার চাকরি আমি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে শুরু করেছি, আমি অন্য কোনো ডিপার্টমেন্টে কখনো ট্র্যাক চেঞ্জ করার উপর মাথায় চিন্তাও আসেনি এখন পর্যন্ত, না আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো যাই হোক, ওই যে বললাম যে এক্সাইটমেন্টটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। আপনি কিভাবে এক্সাইটমেন্ট ফিল করবেন, কিভাবে সেটার ভিতর থেকে রিদম খুঁজে পাবেন, সম্পূর্ণ নিজের কাছে। না, ধন্যবাদ। এটা আসলেই বাস্তব কথা যে যদি কাজকে এক্সাইটমেন্টের মধ্যে নিয়ে না যেতে পারি আমরা, তাহলে কিন্তু কাজই আসলে করা সম্ভব হবে না। তো ফ্রেশার্সরা সম্ভব না, কখনো না। ডেফিনেটলি তারা এটা কাজের মধ্যে ফান বা এক্সাইটমেন্ট এই জিনিসটা খুঁজে নেওয়ার চেষ্টা করবে, এবং তারা হলো আরো আরো তারা এগিয়ে যাবে, এটাই আমাদের আশা থাকবে। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রাজীব দা, আপনাকে ধন্যবাদ। আমি মহিউদ্দিন ভাইয়ের কাছে চলে যাচ্ছি সেম প্রশ্নটি নিয়ে। যেহেতু প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, কাইন্ডলি আপনি একটু যদি বলতেন যে আসলে একটি আনএক্সাইটিং ওয়ার্ককে কিভাবে এক্সাইটিং ওয়ার্ক হিসেবে রূপান্তরিত করা যায়, সেটার ব্যাপারে যদি একটু কিছু বলতেন আমাদের ফ্রেশার্সদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ আজাজ ভাই। আমার পার্সোনাল ওপিনিয়ন যে আসলে কোনো কাজ কি ছোট করে বা কোনো কাজ কি বোরিং করে দেখা উচিত না। কাজটাকে আপনি আইডেন্টিফাই করবেন যে আসলে এখানে মেইন অবস্ট্রাকলটা কোথায়, এটার সলিউশনের জন্য আমি কি করতে পারি। এই জিনিসটা যদি আপনি প্রথম স্টেপটা এটাই যে আসলে আমাকে ধরতে হবে যে এই কাজটা করতে গেলে আসলে আমি অবস্ট্রাকলটা কোথায় পাচ্ছি, আমার কি সমস্যাটা ফেস হচ্ছি, সেটার অল্টারনেটিভ সলিউশনটা কি আছে, যেটাকে আমি আরো মোর ইন্টারেস্টিংলি কাজটা করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আমার একটা পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স দেই, আমি যখন আমার টেকবিলিতে জয়েন করি, এখানে জয়েন করার পর আমাদের এই যে জুন এন্ডিং হয়ে গেল, আমাদের তো প্রায় 150 বা 200 মতো এমপ্লয়ি যাদের স্যালারি সার্টিফিকেট ইস্যু করতে হয়। ট্যাক্সের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেটটা দিতে হয়। তো স্যালারি সার্টিফিকেট দিতে গেলে আমাকে ওনার স্যালারিটা ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। সেটা আমাদের ম্যানুয়ালি সিস্টেমে ছিল যে ওনার বেসিক, হাউস রেন্ট, লাভ লাভ যা আছে, ওনার কত ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে 12 মাস করে, পিরিয়ড ছিল কিনা সবকিছু করে, ওনার নাম, রেজিস্ট্রেশন সবকিছু করে করে আসলে আমার চেঞ্জ করে আসা লাগতেছে। তো জিনিসটা প্রথম করতে গিয়ে আমাকে যদি দিনের বেলা প্রতিদিন যদি আমাকে 10 জন বা 15 জন দিতে হয়, এটা আমার হিউজ একটা টাইম কনজিউমিং হয়ে গেল। তো দেখলাম আসলে আমি এটা খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, জিনিসটা আমার কাছে বিরক্ত মনে হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম আসলে এটাকে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। তখন আমি এক বড় ভাই এক্সেল এক্সপার্ট, ওনার কাছে কথা বললাম যে ভাই আমার হচ্ছে স্যালারি শিটেই, আমার স্যালারি শিট এটা আছে, সুতরাং এখান থেকে আমি এমন একটা ইউনিফাইড ফরম্যাট চাই যেখান থেকে আমি শুধুমাত্র পার্টিকুলার এমপ্লয়ের আইডিটা দিব, দেওয়ার সাথে সাথে ওনার ডিটেইলস চলে আসবে, ওনার নেম, ডেজিগনেশন, এমপ্লয়ি আইডি, ওনার জয়েনিং কবে ছিল, ওনার কতটুকু স্যালারি হয়েছে, কতটুকু ট্যাক্স ডিডাক্ট করছি। উনি বললেন যে উনি চিন্তা করলেন, উনি 2 দিন আমার কাছে সময় নিলেন, নিয়ে আমার কাছ থেকে লজিক গুলা নিল যে কোন কোন ওয়েতে হয়। এরপর উনি আমাকে খুব সুন্দর মতো একটা এক্সেল ইউনিফাইড ফরম্যাট ডিফাইন করে দিল। এরপরে বিলিভ করেন এখন আমার সেই একজনের স্যালারি সার্টিফিকেট প্রিপেয়ার করতে আমার জাস্ট 30 সেকেন্ড সময় নেয়। তো জিনিসটাকে আসলে এভাবে যে আসলে আমি যে কাজটা করছি সেটাকে সমস্যাটা কি, সেটা আমি কিভাবে অল্টারনেটিভ ওয়েতে কাজ করতে পারি। তো আমি যে আরেকজনের মতো করেই কাজ করব সেটা আমার কাছে যে ভালো হবে এমন না, একটা সিস্টেম একভাবে থাকতেই পারে। সুতরাং আমি আমার মতো করে সিস্টেমটাকে করলে আমার তো আলটিমেট গোল কাজটা করা, তো সেই কাজটাকে আমি আমার মতো করে করতে চাই। আমার মতো করে যখনই আমি করতে পারবো তখন সেই কাজটা আসলে বোরিংনেসটা চলে আসবে না।
সেটা আমি খুব ইন্টারেস্টিংলি ইউজ করতে পারবো। আর একটা জিনিস করতে পারি যে আমাদের এখানে যেটা হয়, আমাদের যারা প্রফেশনাল আছে আমাদের সবার একটা টু ডু লিস্ট ইউজ করা দরকার। সেক্ষেত্রে আমার দৈনিক কি কি কাজ আছে আমার রিমাইন্ডার থাকা উচিত, আমার এই সপ্তাহে পার্টিকুলার 10টা কাজ আসে যেটা ইম্পর্টেন্ট, জিনিসগুলোকে আইডেন্টিফাই করে রাখা এবং সেখান থেকে ধরে কাজগুলোকে শুরু করা। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস পার্সোনালি করা যেতে পারে। আমি যেটা করি যে অফিসে ঢুকলাম তখন আমার কাছে মনে হলো করতে একটু টাইম কনজিউমিং হবে বা আমার কাছে একটু বিব্রত একটু বোরিং মনে হইতে পারে। তো আমি তো বাসার থেকে সরি আমি যখন বাসার থেকে যাচ্ছি তখন আমি একটা ফ্রেশ মাইন্ডে থাকতেছি, আমি গিয়েই সেই বোরিং কাজটাকে শুরু করে দিলাম। তো 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজটা করলাম, করার পরে কলিগদের সাথে একটু গিয়ে চা খেলাম, একটু অন্য কিছু খেলাম, একটু আড্ডা দিলাম, এসে আবার কাজটা শুরু করলাম। দিনের শেষে গিয়ে আমার যেসব যে একটা ভালো একটা কাজ ছিল বা যেটাতে কোনো বোরিংনেস নাই সেই কাজটা দিয়ে আমি শেষ করে চলে আসলাম। এই ক্ষেত্রে আমার দুইটা জিনিস বেনিফিট হয়ে গেল, যে আমি যখন বাসার থেকে যাচ্ছি আমি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে অফিসে ঢুকতেছি, 2-3 ঘন্টা আমার একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছে, ডিফিকাল্ট টাইমের পরে আমি কিন্তু আবার তখন বাসার থেকে অফিস থেকে বের হয়ে বাসায় ব্যাক করতেছি, আমি কিন্তু আবার একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বের হয়ে আসতেছি। সুতরাং এই ক্ষেত্রে আমার পার্সোনাল লাইফে কোনো ইম্প্যাক্ট পড়লো না, কর্পোরেট লাইফে গিয়ে ইম্প্যাক্ট পড়লো না। আদারওয়াইজ আমি যদি এই কাজটাকে যদি বিকালবেলা করতাম তখন আমার মাথার মধ্যে একটা অনেক টেনশন থাকতো, আমি টেনশনটা নিয়ে বাসায় আসতাম, আমার ফ্যামিলি লাইফটাও খুব ভালোভাবে যেত না, একটা টেনশন মাথার মধ্যে আমার থেকেই যেত। সেটা কিন্তু আমি জাস্ট একটু অন্যভাবে করার কারণে, আমি সকালে শিফট করে নেওয়ার কারণে আমার কিন্তু টেনশনটা কমে গেল। এভাবে যে কাজগুলোকে অনেক বড় কাজটাকে স্প্লিট করে নিতে পারি আর মাঝে মধ্যে নিজেকেও রিওয়ার্ড দিতে পারি। এইভাবে হইতে পারে যে ধরেন আমি একটা কাজ করতে নিলাম যে এই কাজটা করতে আমার 3 ঘন্টা লাগবে, ঠিক আছে 3 ঘন্টা কাজ করার পরে ঠিক আছে আমি একটা ওই দোকানে একটা ফাস্টফুড খেয়ে আসবো বা আমি এখানে গিয়ে একটা কফি খেয়ে আসবো, একটু আড্ডা এমন একটা করলে কিন্তু তখন কাজটা খুব এনজয়িং মনে হয়, হ্যাঁ আমার কাজটা কখন শেষ হবে, আমি কখন ওখানে যাব। এই ছোট ছোট মাইলস্টোন গুলো বা ছোট ছোট স্ট্র্যাটেজি গুলো নিলে পরে আসলে আমাদের এই অ্যাকাউন্টিং জবটা আসলে কখনোই বোরিং মনে হয় না। এই কাজটা আসলে খুব ইন্টারেস্টিং। আপনি যখন কাজটার সাথে যাবেন নিত্য নতুন এখান থেকে আসলে অনেক কিছু শেখার আসছে, অনেক কিছু বিষয় আছে যে একই জিনিস কত ভাবে হচ্ছে, কত ভাবে মানুষ রেকর্ড করতেছে, কত ভাবে একই জিনিসকে ইন্টারপ্রিটেশন দিচ্ছে। এই জিনিসগুলো আপনার কাছে কন্টিনিউয়াস একটা ইন্টারেস্টিং মনে হবে যখন আপনি সেটাকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারবেন। যদি এটাকে নেগেটিভলি না তো আর কখনোই জিনিসটাকে আপনার কাছে খুব ভালো মনে হবে না। কিন্তু আমি খুব এনজয় করি, আমার তো ধরেন অ্যারাউন্ড প্রায় 10 ইয়ার্স প্লাস অ্যাকাউন্টিং এর সাথে, কিন্তু আমার অ্যাকাউন্টিংটা খুব এনজয়েবল মনে হয়। যখন একটু মাঝে মাঝে যদিও বোরিং আসে কিন্তু সেটাকে আবার রিকভার করে ফেলি, যে নিজেকে কোনো রিওয়ার্ডের মাধ্যমে কারোর সাথে গিয়ে কথা বলার মাধ্যমে এরকম ভাবে হয়ে যায়। থ্যাংক ইউ। রাইট, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনি যে ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো শেয়ার করলেন, এবং রাজীব দা আপনিও যে ইনফরমেশন গুলো শেয়ার করেছেন, এগুলো আমাদের বিগিনার্সদের জন্য যারা অ্যাকাউন্টিং প্রফেশন বা ফাইন্যান্স প্রফেশনের মধ্যে জয়েন করতে চাচ্ছেন বা ক্যারিয়ার শুরু করেছেন, তারা ডেফিনেটলি উপকৃত হবে। এবং আশা করছি যে আমাদের দর্শকদের এই শো ভালো লেগেছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ শো অ্যাটেন্ড করার জন্য, আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ মনোযোগ দিয়ে এতক্ষণ থাকার জন্য। যদি আপনাদের শো পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমাদের লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে জানাবেন শো কেমন লাগছে। Career Talk with Corporate Practitioners by Ezzaz Shahriar every Thursday at 9 p.m. on social media platforms and on my channel. So stay tuned with us. Thank you so much. Assalamu alaikum.